দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব তা হলো সমুদ্র তরঙ্গের কার্য এবং সৃষ্ট ভূমিরূপ। ভূমিরূপ বিবর্তনকারী যে সমস্ত বাহ্যিক শক্তিগুলি রয়েছে তার মধ্যে সমুদ্র তরঙ্গ অন্যতম। নদী, বায়ু, হিমবাহ এরা তো রয়েইছে, সমুদ্র তরঙ্গ ভূমিরূপ বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে উপকূলীয় অঞ্চলেই এর প্রভাব লক্ষ্য করা যায়। যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় বা এর ক্ষয় বা সঞ্চয় যে প্রক্রিয়াগুলো, সেগুলো সমস্ত কিছুই উপকূলীয় অঞ্চলেই আমরা লক্ষ্য করি। তো যে কারণে সমুদ্র তরঙ্গ পড়তে গেলে আমরা সমুদ্র তরঙ্গ কাকে বলে জানবো। তবে এই সমুদ্র তরঙ্গ যে অঞ্চলে বেশি অ্যাক্টিভ, সেই উপকূলীয় অঞ্চল, সেই উপকূলীয় অঞ্চলে কিছু বিষয় আমরা জেনে নেব। তার মধ্যে অন্যতম হচ্ছে তটভূমি। এই তটভূমি কাকে বলে না, তটভূমি হচ্ছে মরা কোটালের ভাটার সময় জলের সীমা যে পর্যন্ত নেমে যায়, সেই জায়গা থেকে একেবারে সমুদ্র ভৃগু পর্যন্ত যে এলাকা, সেই ভৃগুর পাদদেশ পর্যন্ত বিস্তৃত এলাকাকেই তটভূমি বলা হয়। এই তটভূমি অঞ্চলেই সমুদ্র তরঙ্গ ক্রিয়াশীল। এই তটভূমিকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করেছি। কি কি তিনটি ভাগ? না, এক সম্মুখ তটভূমি, দুই পশ্চাৎ তটভূমি এবং তিন পুরোদেশীয় তটভূমি। আমরা জেনে নেব সম্মুখ তটভূমি কাকে বলে। তোমরা ছবিতে দেখবে, দেখো ছবিতে আমি দেখাচ্ছি এবং আলোচনা করছি যে মরা কোটালে জল যে পর্যন্ত নেমে যায়, সমুদ্রের যে দূরে চলে যায়, মরা কোটালে যখন ভাটা হয় এবং ভরা কোটালে ভাটাতে সমুদ্রের জল যে অংশে অবস্থান করে, এই দুটো সীমার মধ্যবর্তী অঞ্চলকেই কিন্তু সম্মুখ তটভূমি বলে। আরেকবার বলছি, মরা কোটালে ভাটার সময় সমুদ্রের জল যে অংশ পর্যন্ত নেমে যায় এবং ভরা কোটালে ভাটার সময় সমুদ্রের জল যে অংশে অবস্থান করে, সেই অংশের মধ্যবর্তী যে এলাকা, তাকেই আমরা বলি সম্মুখ তটভূমি। ক্লিয়ার? এবং এই সম্মুখ তটভূমির নিরিখে আমরা বাকি দুটো তটভূমি জানবো, অর্থাৎ পশ্চাৎ তটভূমি এবং পুরোদেশীয় তটভূমি। পশ্চাৎ তটভূমি কাকে বলে না, সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা থেকে, সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা থেকে ভৃগুর পাদদেশ পর্যন্ত যে অঞ্চল, তাকে আমরা বলবো পশ্চাৎ তটভূমি। অর্থাৎ সম্মুখ তটভূমির পেছনে উপকূলের দিকে যে অংশ থাকে, ভৃগুর পাদদেশ পর্যন্ত, সমুদ্র ভৃগু, আমরা পড়বো সমুদ্র ভৃগু কাকে বলে, ততদূর পর্যন্ত যে এলাকা, তাকে আমরা বলবো পশ্চাৎ তটভূমি। এবং পুরোদেশীয় তটভূমি কাকে বলে না, পুরোদেশীয় তটভূমি হচ্ছে সম্মুখ তটভূমির সামনের অংশ, অর্থাৎ সমুদ্র জলের নিম্ন সীমা থেকে, ভাটার সময় সমুদ্রের জল যতটা সর্বশেষ নিচ পর্যন্ত নেমে যায়, সেই জায়গা থেকে একেবারে মহিষোপান অঞ্চলের শেষ পর্যন্ত যে সামুদ্রিক অঞ্চল, তাকে আমরা বলবো পুরোদেশীয় তটভূমি। তাহলে আমরা তটভূমি কাকে বলে জানলাম। পরীক্ষায় প্রশ্ন আসে, সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির পার্থক্য লেখো বা কাকে বলে, এগুলো আসে। আর আমরা জেনে নেব, জানি আমরা, বারবার এটি আলোচনা করতে গেলে আসবে, সেটা হচ্ছে উপকূল বা উপকূল রেখা। দুটো আলাদা। উপকূল রেখা কাকে বলে না, ভৃগুর পাদদেশে যে সমুদ্রের যে শেষ যে বর্ডার, যে রেখা, তাকে উপকূল রেখা বলা হয়। অর্থাৎ উপকূল বরাবর ভৃগু বা উঁচু পাড়ের যে সীমা রেখা, তাকেই বলা হয় উপকূল রেখা। অর্থাৎ আমরা সমুদ্রে বেড়াতে গেলে আমরা যে পাড়ে ঘুরে বেড়াই, পাড়ে বসি, যার পর থেকে সমুদ্রটা শুরু হয়েছে, সবসময় জল থাকে না, যখন জোয়ার হয় তখন জল আসে, ভাটার সময় জল চলে যায়, সেই যে সীমা রেখা, তাকে বলা হচ্ছে উপকূল রেখা।
অর্থাৎ সমুদ্র এবং উপকূলের মাঝ বরাবর যে রৈখিক যে বাঁধ বা সীমারেখা তাকে আমরা বলি উপকূল রেখা। আর উপকূল কাকে বলে? না, উপকূল রেখার ঊর্ধ্বের যে স্থলভাগ, যেখানে আমরা দীঘা বেড়াতে গেলে যে এলাকায় দোকানপত্র, হোটেল, বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে, এই অঞ্চলটার নাম হচ্ছে উপকূল বা উপকূলীয় অঞ্চল। মোটামুটি আমরা সমুদ্র সম্বন্ধে যে তটভূমি কি, উপকূল কি, উপকূল রেখা কি, এগুলো আমরা জানলাম। এবং সৈকত ভূমি, এটাও আমরা জানতে পারি, সি বিচ যেটাকে বলি আমরা, পড়বো আমরা, সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। অর্থাৎ সমুদ্র ভৃগুর তলদেশে যে নুড়ি বালি কাঁকড় দ্বারা যে সমতলীয় অঞ্চল সৃষ্টি হয়, যেখানে আমরা সমুদ্রে যখন ভাটা হয় যে এলাকাটাতে বালি দ্বারা বেষ্টিত থাকে, আমরা ঘুরে বেড়াই, সেই এলাকাকে সৈকত ভূমি বলা হয়। এটা পড়বো আমরা, পরে বিস্তারিত আলোচনা করব। তো এটা গেল মোটামুটি সমুদ্র তরঙ্গ পড়ার আগে সামুদ্রিক কিছু পরিভাষা, যেগুলো আমাদের জানা দরকার। এবার আমরা চলে যাব সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ কাকে বলে? না, সমুদ্র তরঙ্গ হচ্ছে সমুদ্র জলের একই স্থানে পর্যায়ক্রমে ওঠা নামাকে সমুদ্র তরঙ্গ বলে। অর্থাৎ সমুদ্রের জল এক জায়গা থেকে অন্য জায়গায় আসা নয়, তাকে সমুদ্র স্রোত বলে, সেটা আলাদা জিনিস। সমুদ্র তরঙ্গ কি? না, একই জায়গায় জল ক্রমান্বয়ে উঠছে নামছে, এটাকে সমুদ্র তরঙ্গ বলে। কিভাবে সৃষ্টি হয় এই সমুদ্র তরঙ্গ? কেন সৃষ্টি হয়? এর প্রধান কারণ কিন্তু বায়ু প্রবাহ। বাতাসের সাথে সমুদ্র জলের যে ঘর্ষণ, এর ফলেই কিন্তু তরঙ্গ সৃষ্টি হয়। যদিও কতগুলো বিষয় এর জন্য দায়ী, সেই বিষয়গুলোর মধ্যে বায়ু প্রবাহের গতিবেগ, ফেজের বিস্তার, ফেজ মানে সমুদ্রের উন্মুক্ততা, যে সমুদ্র যত বেশি উন্মুক্ত, সেই সমুদ্রে তত বেশি সমুদ্র তরঙ্গ তৈরি হয়। অর্থাৎ তরঙ্গ মানে ঢেউ, আমরা যেটাকে ঢেউ বলি, সেটাই তরঙ্গ। সমুদ্রের গভীরতার উপর নির্ভর করে। তটভূমি, ঢাল বা গভীরতা, এগুলোর ওপর সমুদ্র তরঙ্গের উচ্চতা, সমুদ্র তরঙ্গের গতিবেগ, এই বিভিন্ন বিষয়গুলো নির্ভর করে। তো আমরা পড়ব সমুদ্র তরঙ্গের কার্য। তার আগে সমুদ্র তরঙ্গের আর দু একটি বৈশিষ্ট্য জেনে নিতে পারি। সমুদ্র তরঙ্গ মানে এটা ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গের মতো একটা জলের একটা রূপ। আমরা যেমন ভাঁজের ঊর্ধ্বভঙ্গ পড়ি, অধভঙ্গ পড়ি, সমুদ্র তরঙ্গ হচ্ছে জলের ওঠা নামা, অর্থাৎ তার একটা ঊর্ধ্বভঙ্গ আছে, একটা অধভঙ্গ আছে। এই ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গের ওপর নির্ভর করে সমুদ্র তরঙ্গের কতগুলো বৈশিষ্ট্য, আমরা কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য আমরা জেনে রাখতে পারি। তার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? না, সমুদ্র তরঙ্গের একটি ঊর্ধ্বভঙ্গ, ঊর্ধ্ববিন্দু, আর একটি অধভঙ্গ বা পাদবিন্দু, আবার ঊর্ধ্ববিন্দু। এই যে দুটি ঊর্ধ্ববিন্দুর মধ্যে দূরত্ব বা দুটি দ্রোণীতল, দ্রোণীতল মানে যেটাকে অধভঙ্গের নিচু জায়গা বলা হয়, তার দূরত্বকেই আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ দুটি শীর্ষ বিন্দু বা দুটি নিচু বিন্দুর মধ্যে যে দূরত্ব, তাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গের উচ্চতা কাকে বলে? না, তরঙ্গের উচ্চতা দ্রোণীতল থেকে তরঙ্গ শীর্ষের যে উলম্ব ব্যবধান, অর্থাৎ একটা তরঙ্গ, তোমরা ছবিতে লক্ষ্য করো, একটা তরঙ্গের দ্রোণীতল এবং তরঙ্গের শীর্ষবিন্দুর উচ্চতা, এর মধ্যে যে উলম্ব ব্যবধান, এটাকে তরঙ্গের উচ্চতা বলা হয়। তরঙ্গের পর্যায়কাল কাকে বলে? না, কোন একটি নির্দিষ্ট জায়গায় একটি ঊর্ধ্বভঙ্গ, একটি দ্রোণীতল, ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ, এই যে ওঠা নামা করছে, এর সময়ের ব্যবধানকে তরঙ্গের পর্যায়কাল বলে। তরঙ্গের গতিবেগ কাকে বলে? না, তরঙ্গ প্রতি একক সময়ে যে পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য সঞ্চালিত হয়, তাকে তরঙ্গের গতিবেগ বলে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে কি হবে? না, গতিবেগ বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে গতিবেগ কম হবে।
তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে তরঙ্গের পর্যায়কাল বেড়ে যাবে, তরঙ্গের উচ্চতা বেশি হলে পর্যায়কাল কমে যাবে। এগুলো তরঙ্গ দৈর্ঘ্যের সাধারণ বৈশিষ্ট্য। তো যাই হোক, এগুলোর উপর ভিত্তি করে তোমাদের বইতে আছে তরঙ্গের প্রকারভেদ। সমুদ্র তরঙ্গকে আমরা ক ভাগে ভাগ করি না, তরঙ্গের অভিমুখ অনুযায়ী তরঙ্গকে আমরা দুভাগে ভাগ করেছি। তোমাদের বইতে আছে, দেখবে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? না, এই সমুদ্র জলের সাথে বায়ু প্রবাহে আঘাতে যে তরঙ্গ সৃষ্টি হয়, প্রাথমিকভাবে যে বৃত্তাকার তরঙ্গ সৃষ্টি হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? না, এই অনুপ্রস্থ তরঙ্গ তৈরি হওয়ার পরে যে অঞ্চলে সমুদ্রের গভীরতা কম, তরঙ্গ ওঠানামা করে, যে অঞ্চলে সমুদ্রের গভীরতা কম, সেখানে কি হয় না, উপকূলের সাথে ধাক্কা লেগে এক প্রকার উপবৃত্তাকার তরঙ্গ সৃষ্টি হয়, তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তবে গুরুত্বপূর্ণ যে দুটো তরঙ্গ, সেগুলো হচ্ছে কার্যের প্রকৃতি অনুসারে। আমরা যে সমুদ্র তরঙ্গ পড়ব, সেই সমুদ্র তরঙ্গের কার্যের প্রকৃতি অনুসারে দুরকম তরঙ্গ আছে। সেটা হচ্ছে গঠনকারী তরঙ্গ এবং বিনাশকারী তরঙ্গ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্ট। এই গঠনকারী এবং বিনাশকারী তরঙ্গ কাকে বলে, এটা জানতে গেলে তার আগে সমুদ্র তরঙ্গের আর দুটো বিষয় আমরা জানবো। একটা হচ্ছে সোয়াস আর একটা হচ্ছে ব্যাকওয়াশ। সোয়াস কাকে বলে? না, যারা সমুদ্রে গিয়েছো তোমরা একটু কল্পনা করো না, সমুদ্রের একটা ঢেউ যখন আসে উপকূলে, ঢেউটা ভেঙে পড়ে জলটা উপকূলের দিকে এগিয়ে যায়, অনেকটা উপরে উঠে যায়, গিড়গিড় করে উপরের দিকে উঠে যাচ্ছে, একে বলা হয় সোয়াস। আবার সেই জল পুনরায় আবার সমুদ্রের দিকে ফিরে চলে যায়, একে বলে ব্যাকওয়াশ। সোয়াস মানে সমুদ্রের জল বা সমুদ্রের ঢেউ ভেঙে যখন উপকূলের দিকে এগিয়ে আসে, ফেনা আকারে উপরের দিকে উঠে যায়, তাকে বলা হয় সোয়াস। আর সেই জল যখন আবার পুনরায় গড়িয়ে সমুদ্রের দিকে চলে যায়, তখন তাকে বলা হয় ব্যাকওয়াশ। এবার আমরা এই দুটোর ভিত্তিতে তরঙ্গকে দুভাগে ভাগ করলাম। এক গঠনকারী তরঙ্গ, দুই বিনাশকারী তরঙ্গ। গঠনকারী মানে নামটা শুনে আমরা যেটা বুঝতে পারছি যে এই প্রকার তরঙ্গের ফলে উপকূলীয় অঞ্চলে গঠন কার্য বা সঞ্চয় কার্য হয়। তো কখন হয় না, যখন সোয়াস শক্তিশালী এবং ব্যাকওয়াশ দুর্বল হয়। অর্থাৎ সোয়াস শক্তিশালী মানে সমুদ্র থেকে যে ঢেউ আসবে এবং উপকূলে ভেঙে পড়ার পরে যেটা উপরের দিকে উঠে যাবে, সে যদি শক্তিশালী হয়, তাহলে উপকূলীয় অঞ্চল থেকে প্রচুর পরিমাণে নুড়ি, বালি, কাঁকর সমুদ্র থেকে নিয়ে আসবে এবং সেগুলো নিয়ে উপকূলের দিকে পৌঁছবে এবং উপকূলের দিকে উঠে যাবে। কিন্তু ব্যাকওয়াশ যদি দুর্বল হয়, সে যখন ফিরে যাবে, তার গতি যদি কম হয়, তার শক্তি যদি কম হয়, তাহলে কি হবে না, সে যে পরিমাণ নুড়ি, বালি, কাঁকর নিয়ে এসেছিল সেগুলো ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। ফলে সেগুলো উপকূলীয় অঞ্চলে জমা করে দেবে, তটভূমির উপর জমা করে দেবে। ফলে কি হবে না, উপকূল অঞ্চল গঠিত হবে, বালি জমা হবে, বালিয়াড়ি তৈরি হবে। তাই একে আমরা বলি গঠনকারী তরঙ্গ। উপকূল গঠিত হচ্ছে। আর বিনাশকারী তরঙ্গ কাকে বলে না, ঠিক এর উল্টোটা, যেখানে সোয়াসের তুলনায় ব্যাকওয়াশ শক্তিশালী হবে। অর্থাৎ সমুদ্র থেকে যে জল বা যে ঢেউ আসবে, তার ক্ষমতা যতটা বেশি থাকবে, কিন্তু সে যখন আবার সমুদ্রের দিকে ফিরে যাবে, তার ক্ষমতা বেড়ে যাবে। নানা কারণে বাড়ে, প্রধানত ঢালের কারণে বাড়ে। তাহলে যখন আসবে তখন সে দুর্বল অপেক্ষাকৃত। ফলে সে যে পরিমাণ নুড়ি, বালি এগুলো বয়ে নিয়ে আসবে, সে যখন ফিরে যাবে, তার গতি বেড়ে যাওয়ার কারণে সে যা এনেছিল তা তো নিয়ে গেলই, সাথে সাথে কি করবে না, যে অঞ্চল থেকে সেই জলটা গড়িয়ে যাচ্ছে, সেই উপকূলীয় অঞ্চল থেকে আরো নুড়ি, বালি, কাঁকর ক্ষয় করে সমুদ্রের দিকে নিয়ে চলে যাবে। ফলে কি হবে না, উপকূলীয় অঞ্চলে ক্ষয় কাজ দেখা দেবে। অর্থাৎ গঠনের পরিবর্তে উপকূল বিনাশ হবে। তাই এই প্রকার তরঙ্গকে আমরা কি বলছি না, বিনাশকারী তরঙ্গ।
মনে রাখবে এই সোয়াশ এবং ব্যাকওয়াশ এদের ক্রিয়াশীলতার উপর এই গঠনকারী বা বিনাশকারী তরঙ্গ সৃষ্টি হয়, আর এর ওপরই সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজ বা সঞ্চয় কাজ নির্ভর করে। মোটামুটি আমরা এই গঠনকারী এবং বিনাশকারী তরঙ্গ সম্বন্ধে তোমরা ভালো করে জানবে, ভালো করে একটু বই থেকে পড়ে নেবে, এদের পার্থক্য পড়ে পরীক্ষা। এবার আমরা যেটা পড়ব একেবারে সমুদ্র তরঙ্গের কাজ। সমুদ্র তরঙ্গের দুরকম কাজ হয়, এক ক্ষয় কাজ, দুই সঞ্চয় কাজ। আজকে আমরা আলোচনা করব সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজ এবং ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। সমুদ্র তরঙ্গ কি কি প্রক্রিয়ায় ক্ষয় কার্য সম্পাদন করে? সমুদ্র তরঙ্গ প্রধানত 6টি প্রক্রিয়ায় ক্ষয় কার্য সম্পাদন করে। কি কি সেই 6টা প্রক্রিয়া? না, অবশ্যই প্রথম হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। খুব সাধারণ ব্যাপার, সমুদ্রের জল জোরে এসে উপকূলে ধাক্কা লাগে, তার একটা প্রবাহ বা স্রোত থাকে, সেই স্রোতের ফলে উপকূলের নুড়ি, বালি, কাঁকর বা ভৃগু অঞ্চলে, বারবার আমি ভৃগু শব্দটি ব্যবহার করছি, আমরা একটু পরে আলোচনা করব যে সমুদ্র ভৃগু কাকে বলে। অর্থাৎ আমি এখন আপাতত বলি যে পাড় বা উপকূলীয় অঞ্চলে নুড়ি, বালি, কাঁকর সমুদ্র জলের আঘাতে স্রোতের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে যখন সে সমুদ্রের দিকে চলে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়, তখন আমরা তাকে বলবো জলপ্রবাহ জনিত ক্ষয়। আর কি ক্ষয় আছে? না, অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় আমরা জানি, পড়েছি, নদী, বায়ু সমস্ত জায়গায় অবঘর্ষ ক্ষয় হয়। অবঘর্ষ ক্ষয় কি? না, সমুদ্রের জল বা ঢেউ যখন উপকূলীয় অঞ্চলে আসে এবং উপকূলে ধাক্কা দেয়, তখন শুধু জল নয়, তার সাথে নুড়ি, বালি, কাঁকর, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের পদার্থ থাকে, সেগুলো উপকূলের শিলাগাত্রে জোরে হাতুড়ির মতো আঘাত করে, ফলে উপকূলীয় অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়। শিলাগাত্র থেকে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো সমুদ্রের জলের সাথে মিশে যায় এবং ধীরে ধীরে উপকূল অঞ্চল ক্ষয়প্রাপ্ত হবে। একে আমরা বলছি অবঘর্ষজনিত ক্ষয়। তারপর কি রয়েছে? না, ঘর্ষণজনিত ক্ষয়। কাকে বলে ঘর্ষণজনিত ক্ষয়? না, একইভাবে সমুদ্র তরঙ্গের ফলে বিভিন্ন আকৃতির যে নুড়ি, বালি, কাঁকর এগুলো আসছে, এরা আস্তে আস্তে নিজেদের মধ্যে পরস্পর ধাক্কাধাক্কির ফলে নিজেরা ভেঙে টুকরো টুকরো হয়ে ক্ষয় কার্য সম্পাদন করে। একে আমরা বলবো ঘর্ষণ ক্ষয়। তারপরে কি? না, দ্রবণ ক্ষয়। সমুদ্র জলের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে, ওই কারণে সমুদ্র জলে ফেনা হয়। সেই রাসায়নিক পদার্থ বা রাসায়নিক মিশ্রিত যে জল উপকূলীয় অঞ্চলে, যেখানে যদি উপকূলীয় অঞ্চলে চুনাপাথর বা ডলোমাইট জাতীয় শিলার আধিক্য থাকে, তাহলে সেই অঞ্চলে দ্রবণ কার্যের ফলে ক্ষয় কার্য সম্পাদন করবে। আর কি? না, দুটো আলাদা পদ্ধতি আছে। এই 4টে পদ্ধতি মোটামুটি আমরা জানি বা বিভিন্ন অন্যান্য ভূপ্রাকৃতিক যে বিবর্তনকারী যে শক্তি সেখানে আমরা পড়েছি, কিন্তু দুটো ভিন্ন পদ্ধতি রয়েছে। এক হচ্ছে অভিঘাত ক্ষয়। এটা কি? না, উপকূলীয় অঞ্চলে, ভৃগু অঞ্চলে বা পাড়ের দিকে বড় বড় গর্ত থাকে, প্রাথমিকভাবে যদি সেরকম গর্ত থাকে, তাহলে কি হবে? না, সমুদ্রের জল যখন ঢেউ যখন আসে, আসার আগে সেই গর্তগুলোতে কি থাকে? না, বায়ু ভর্তি থাকে, গুহা টাইপের গর্ত, বড় বড় গর্ত, বাতাস থাকে। কিন্তু হঠাৎ করে সমুদ্রের জল যখন জোরে এসে সপাটে ধাক্কা দিয়ে সেই গর্তের মধ্যে প্রবেশ করে, তখন সেই বায়ু কিন্তু বেরোতে পারে না। কি হয়? না, সেই গর্তের ভেতরে সংকুচিত হয়ে যায়, ফলে সে দেওয়ালে প্রচন্ড চাপ দেয়, গর্তের দেওয়ালে। ফলে শিলাগাত্রের যে শিলা, তার উপর চাপের ফলে তাকে শিথিল করে। আবার যখন ব্যাকওয়াশের ফলে হঠাৎ করে সেই জল আবার দ্রুত বেরিয়ে যায় শিলা গর্ত থেকে, তখন সেই সংকুচিত বায়ু বিস্ফোরণমূলক ভাবে প্রসারিত হয়ে যায়। ফলে সে তখন দ্বিগুণ হারে আরো অনেক বেশি শিলাগাত্রে চাপ দেয়। ফলে এই ক্রমান্বয়ে এই বাতাসের সংকোচনজনিত চাপ আবার প্রসারণজনিত চাপ, এই যে জল ঢুকছে আর জল বেরিয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে? না, এর ফলে সেই দেওয়ালে শিলাগাত্রে প্রচন্ড চাপের তৈরি হয়। তার ফলে শিলাগাত্র আস্তে আস্তে ভেঙে যায়, ফলে গর্তের আয়তন বাড়ে, অর্থাৎ ক্ষয় হয়। একে
অভিঘাত জনিত ক্ষয় বলে। আর আরেকটি ক্ষয় প্রক্রিয়া সামুদ্রিক অঞ্চলে হয়ে থাকে, তা হচ্ছে ক্লাপোটিস ক্ষয়। এটা কি না, এই যে সোয়াস আসে, উঠে যায় পাড়ের দিকে জল, আবার সেই জল যখন ফিরে যায় তখন সমুদ্র দিক থেকে আবার একটা ঢেউ বা আবার তরঙ্গ আসে। এই দুটো তরঙ্গ কি হয় না, একটুখানি এগিয়ে গেলে ব্যাকওয়াশ যাচ্ছে, আবার একটা ঢেউ আসছে, দুটো ঢেউ এসে কি করে ধাক্কা লাগে, করতালির মতো দুটো ছড়াত করে একটা ধাক্কা তৈরি হয়, এর ফলে একটা তরঙ্গ তৈরি হয়, একেই ক্ল্যাপোটিস বলা হয়। এর ফলে কি হয় না, সৈকত অঞ্চলে নানান ধরনের ভূমিরূপ গঠন হয় বা ভূমিরূপের উপর প্রভাব পড়ে। এভাবেও সামুদ্রিক ক্ল্যাপোটিস ক্ষয় সমুদ্রের উপকূলীয় অঞ্চলে ঘটে থাকে। মোটামুটি এগুলো গেল সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের প্রক্রিয়া। এবার আমরা পড়ব এই প্রক্রিয়াগুলোর ফলে সামুদ্রিক অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে কি ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। খুব সাধারণ, খুব সহজ করে তোমরা পড়বে, দেখবে আমি আলোচনা করব, খুব সহজ করে আলোচনা করার চেষ্টা করব। বইতে হয়তো অনেক বেশি লেখা আছে, আমি আমার মতো করে বলছি। তবে একটা ধারাবাহিক ভূমিরূপ বিবর্তন হয়, মানে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এইভাবেই ভূমিরূপ গুলো সৃষ্টি হয়। কারণ পদ্ধতি একটাই, সেই ঢেউ আসবে, ধাক্কা দেবে, ক্ষয় করবে। সেই সোয়াস এবং ব্যাকওয়াশের কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। তো যাই হোক, আলোচনা করলে বোঝা যাবে। সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে প্রথম যে ভূমিরূপ, তা হলো কি না সমুদ্র ভৃগু। একেবারে প্রথম যে ভূমিরূপ, কাকে বলে সমুদ্র ভৃগু না, এই যে সমুদ্রের ঢেউ এসে সমুদ্রের পাড়ে, সমুদ্রের উপকূল রেখায় যখন আঘাত করবে, তখন অবঘর্ষণ, অভিঘাত, জলপ্রবাহ ক্ষয়, দ্রবণ ক্ষয়, নানান ক্ষয়ের মাধ্যমে কি হবে না, সেই উপকূল ভাগ ক্ষয়প্রাপ্ত হবে এবং একটা খাড়া ঢাল সৃষ্টি করবে। এই উপকূলীয় যে খাড়া ঢাল, একেই আমরা বলি সমুদ্র ভৃগু। ভৃগু মানে খাড়া ঢাল। সমুদ্র তরঙ্গের কার্যের ফলে প্রাথমিকভাবে এই ভূমিরূপটি সৃষ্টি হবে। এই সমুদ্র ভৃগু সৃষ্টির ক্ষেত্রে অনেকগুলো বিষয় দায়ী। প্রধানত কি ধরনের শিলা দ্বারা গঠিত, উপকূলীয় অঞ্চলের ঢাল কিরক, সমুদ্র তরঙ্গের গতিবেগ কেমন, তার উপর কিন্তু এই সমুদ্র ভৃগু নির্ভর করে। বা উপকূলীয় অঞ্চলে যদি সেখানে চ্যুতি রেখা থাকে, আগে থেকে এলাকা ভগ্ন হয়, তাহলে সমুদ্র ভৃগু সৃষ্টি অনেক বেশি ত্বরান্বিত হবে। এই সমুদ্র ভৃগু খুব খাড়া ঢাল যুক্ত হয়, প্রায় 60 থেকে 80 ডিগ্রি খাড়া হতে পারে। অর্থাৎ সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূলীয় অঞ্চলে, বা যেটাকে আমরা পাড় বলি, সেই পাড় যখন ক্ষয়প্রাপ্ত হতে হতে খাড়া ঢাল সৃষ্টি করবে, তখন আমরা তাকে বলবো সমুদ্র ভৃগু। তাহলে সমুদ্র ভৃগু সৃষ্টি হলো। এরপরে কি সৃষ্টি হবে না, তরঙ্গ কর্তিত মঞ্চ। এটা কি না, যে সমুদ্র ভৃগু সৃষ্টি হচ্ছে, তোমরা ছবিতে লক্ষ্য করবে, এই সমুদ্র ভৃগু সৃষ্টি হওয়ার সময়ে কি হবে না, অনেক শিলা ক্ষয়প্রাপ্ত হবে এবং তারা ব্যাকওয়াশের টানে সমুদ্রের দিকে চলে যাবে, কিন্তু খুব বেশি দূর যেতে পারবে না। তারা ভৃগুর সম্মুখ ভাগে এসে জমা হতে থাকবে বা ভৃগুর পাদদেশী অঞ্চলে সেগুলো জমা হবে। অনেক সময় সমুদ্র ভৃগু খাড়া হতে হতে তার মস্তক দিক ধসে পড়ে, তাহলে ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়ীভূত পদার্থগুলো জমা হতে পারে। বা সমুদ্র ভৃগু শীর্ষদেশ ধসে গিয়ে তার পাদদেশী অঞ্চলে জমা হতে পারে। এইভাবে যখন একটি উচ্চ ভূমিরূপ সৃষ্টি করবে সমুদ্র ভৃগুর পাদদেশী অঞ্চলে, তখন তাকে আমরা বলবো তরঙ্গ কর্তিত মঞ্চ। মানে তরঙ্গ কর্তন করলো, ক্ষয় করলো, সেই ক্ষয়ীভূত পদার্থগুলো সম্মুখভাবে জমা করলো, দিয়ে একটা উঁচু ভূমিরূপ সৃষ্টি করলো, তখনই তার নাম তরঙ্গ কর্তিত মঞ্চ। তোমরা ছবিতে লক্ষ্য করো। এরপরে কি ভূমিরূপ সৃষ্টি হবে না, গুহা। দেখো ক্রমান্বয়ে কিভাবে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কি না, এই তরঙ্গ কর্তিত মঞ্চ বা ভৃগু সমুদ্রের ঢেউ গিয়ে ধাক্কা দিচ্ছে, একই সাথে অভিঘাত ক্ষয়, সবচেয়ে বেশি পরিমাণে অভিঘাত ক্ষয় হচ্ছে, জলপ্রবাহ ক্ষয় বা অবঘর্ষ ক্ষয় তো আছেই,
আস্তে আস্তে কি হবে না, এই ভৃগুর নিম্নাংশ ক্ষয়প্রাপ্ত হতে হতে উপকূলের দিকে এগিয়ে যাবে। যেখানে জল এসে ধাক্কা মারছে সেই জায়গা কুরে 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 অনেকটা উপকূলের স্থলভাগের দিকে ঢুকে যাবে। একে আমরা বলবো সামুদ্রিক গুহা। সমুদ্র ভৃগুর পাদদেশী অঞ্চলে বা সমুদ্র ভৃগু পশ্চাৎসরণের ফলে সমুদ্র গুহা তৈরি করবে। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে এই ঘটনা ঘটবে। এই সমুদ্র গুহা তৈরি হলে আরো কিছু ভূমিরূপ তৈরি হবে। কি না, ব্লো হোল। এটা কি না, এই সমুদ্র গুহা যখন তৈরি হলো, সমুদ্রের জল গিয়ে সেই গুহার ভেতরে ঢুকলো, প্রচন্ড অভিঘাত চাপ সৃষ্টি করলো, অভিঘাত ক্ষয় হলো, গুহা আস্তে আস্তে পশ্চাৎসরণ ঘটছে গুহা। এইভাবে হতে হতে বহুদূর গিয়ে, অনেকটা গিয়ে উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে কি হবে না, উপকূলীয় অঞ্চল ধসে পড়বে, দিয়ে গুহার একটি অংশ প্রকাশিত হবে উপকূলের রেখার বেশ কিছুটা পেছনে উপকূলের মধ্যে। এবং যখন জোয়ার হবে, তখন সমুদ্রের জল যখন গুহাতে প্রবেশ করবে, তখন কি হবে না, সেই জল অনেক সময় ফোয়ারার মতো ওই উপকূলে যে গর্তের সৃষ্টি হয়েছে গুহার পশ্চাৎসরণের ফলে, সেই অংশ দিয়ে ফোয়ারার মতো জল বেরোবে। তখন আমরা তাকে বলবো ব্লো হোল। অর্থাৎ তোমরা ভালো করে একটু লক্ষ্য করো, সমুদ্র ভৃগু ক্রমাগত কুরে কুরে পেছনের দিকে পিছোতে পিছোতে গুহা সৃষ্টি করেছে, এবং সেই গুহা আরো পেছোতে পেছোতে কোন উপকূলীয় অঞ্চলে তার প্রকাশ ঘটেছে বা ধসে পড়েছে। সেই অংশে যখন সমুদ্রের জল জোয়ারের সময় ফোয়ারার মতো বা ঝঞ্ঝা তরঙ্গের সময় ফোয়ারার মতো বেরোবে, তখন তার নাম দেব ব্লো হোল। তোমরা ছবিতে লক্ষ্য করো। তাহলে একই সঙ্গে ভূমিরূপ গুলো কিন্তু বিবর্তিত হচ্ছে। এই ব্লো হোল তৈরি হলে কি হওয়ার সম্ভাবনা আছে না, এর পরে যে ভূমিরূপটার নাম আমি বলছি সেটা হচ্ছে জিও। জিও কি না, এই যে ব্লো হোল তৈরি হলো, অর্থাৎ সুড়ঙ্গ তৈরি হয়ে গেল, ওপরে খিরালের মতো ঝুলছে, কোনো কারণে সেই অংশ যদি ধসে পড়ে, তাহলে যে একটা নালার মতো ভূমিরূপ সৃষ্টি হয়ে গেল, তাকে আমরা বলবো জিও। তাহলে ব্লো হোল তৈরি হওয়ার পরে বহুদিন পরে জিও তৈরি হতে পারে। আর কি ভূমিরূপ তৈরি হয় না, সামুদ্রিক খিলা। এটা কি না, সমুদ্রের দিকে যদি কোনো শিলা এগিয়ে থাকে, তাহলে দুদিক দিয়ে সমুদ্র তরঙ্গ ক্ষয় করতে করতে দুদিক থেকে কি হবে, ক্ষয় হতে 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 যদি সেই অংশটি সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ মাঝখান দিয়ে জল যাতায়াত করে কিন্তু ওপরের ভূমিভাগটি অক্ষত রয়েছে, নিচে কালভার্টের মতো জল যাচ্ছে, তখন এই যে ওপরের ছাদ, এটাকে আমরা বলবো সমুদ্র খিলান। এবং এই সমুদ্র খিলান সৃষ্টি হলে পরে তারপরে যে দুটো ভূমিরূপ সৃষ্টি হবে তা হলো, দেখো তোমরা ছবিতে, স্ট্যাক এবং স্ট্যাম। এটা কি না, এই সমুদ্র খিলান অর্থাৎ ওপরে ছাদের মতো রয়েছে, নিচের অংশ সমুদ্রের জল যাতায়াত করছে। এই ক্রমাগত এই প্রক্রিয়া চলতে চলতে এক সময় কি হবে, যদি খিলানের ছাদটি ধসে পড়ে, তাহলে ভূমিরূপের থেকে আলাদা হয়ে গেল কিছু ভূমিরূপ সমুদ্রের দিকে অবস্থান করছে। অর্থাৎ এই সমগ্র ভূমিরূপে সম্মুখ ভাগ সমুদ্রে উদ্গত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে এই অংশটি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এর নাম স্ট্যাক। আবার এই স্ট্যাক সমুদ্র তরঙ্গের আঘাতে প্রধানত অবঘর্ষজনিত ক্ষয়ের মাধ্যমে, জলপ্রবাহজনিত ক্ষয়ের মাধ্যমে ধীরে ধীরে যখন ছোট হয়ে যাবে, তখন তাকে বলা হবে স্ট্যাম। যখন ভাটা হয় তখন এদেরকে দেখতে পাওয়া যায়, কিন্তু জোয়ারের সময় এরা জলের তলায় থেকে যায়। তাহলে দেখো, সমুদ্র খিলান সৃষ্টি হলে পরে পরবর্তীকালে স্ট্যাক এবং স্ট্যাম সৃষ্টি হয়। তাহলে প্রত্যেকটি ভূমিরূপের মধ্যে কোথাও যেন একটা সৃষ্টির সামঞ্জস্য রয়েছে। এইগুলোকে একটু বুঝে বুঝে পড়বে, খুব সহজে বোঝা যাবে। আর কি ভূমিরূপ সৃষ্টি হতে পারে
না উপসাগর ও মস্তক ভূমি একই রকম? যদি সমুদ্রের পাড়ে উপকূলীয় অঞ্চলে ক্রমান্বয়ে কঠিন এবং কোমল শিলা অবস্থান করে, তাহলে কি হবে? সমুদ্র তরঙ্গের আঘাতে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হবে এবং কোমল শিলা অপেক্ষাকৃত বেশি ক্ষয়প্রাপ্ত হবে। এভাবে কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হতে হতে উপকূলের দিকে ঢুকে যাবে, কিন্তু সামনের দিকে কঠিন শিলাগুলো কম ক্ষয়প্রাপ্ত হয়ে তারা সমুদ্রের দিকে অবস্থান করবে। এইভাবে একটি কঠিন শিলা এবং একটি কোমল শিলা, আবার কঠিন শিলা আবার কোমল শিলা যদি থাকে, তাহলে কি হবে? না কঠিন শিলা মাঝে কোমল শিলা, অর্থাৎ মাঝখানটা ঢুকে গেছে অনেকটা উপকূলের দিকে। অর্থাৎ এর তিন দিক কি হলো? না স্থলভাগ। এদিকে কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত হতে পারেনি স্থলভাগ, এদিকে কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত হতে পারেনি স্থলভাগ, আর ভেতরের দিকে উপকূলীয় অঞ্চল, একে বলা হচ্ছে উপসাগর। আবার দুটো উপসাগরের মাঝখানে যে কঠিন শিলা ছিল ও তো অনেকটা সমুদ্রের দিকে মাথা বাড়িয়ে অবস্থান করছে, এর নাম মস্তক ভূমি। অর্থাৎ দুটো উপসাগরের মাঝের অংশকে বলবো মস্তক ভূমি, আবার দুটো মস্তক ভূমির মাঝের কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে সমুদ্রের যে অংশ ভেতরে প্রবেশ করবে তাকে আমরা বলবো উপসাগর। মোটামুটি এগুলো ভূমিরূপ, খুব সোজা দেখো। অর্থাৎ আবারও যদি ভূমিরূপ গুলো আমি নামগুলো বলি, একদম প্রথম সৃষ্টি হলো কে? না সমুদ্র ভৃগু। সমুদ্র ভৃগু সৃষ্টি হলে কে হতে পারে? সমুদ্র গুহা। গুহা তরঙ্গ কর্তিত মঞ্চ। সমুদ্র ভৃগু প্রথম, তারপরে তরঙ্গ কর্তিত মঞ্চ। তরঙ্গ কর্তিত মঞ্চ সৃষ্টি হওয়ার পরে কে সৃষ্টি হবে? না সমুদ্র গুহা। গুহা সৃষ্টি হলে ব্লোহল। ব্লোহল ক্রমান্বয়ে ক্ষয়কাজ করতে করতে জিও। আবার এমতাবস্থায় কোন শিলা এগিয়ে থাকলে সৃষ্টি হবে সামুদ্রিক খিলান। খিলান সৃষ্টি হলে একসময় খিলানের ছাদ ধসে পড়বে, ফলে হবে স্ট্যাক। আবার স্ট্যাক সৃষ্টি হলে সমুদ্র তরঙ্গের আঘাতে সেই স্ট্যাক হয়ে যাবে স্ট্যাম হলো। আবার উপসাগর মস্তক ভূমি, যদি কঠিন শিলা এগিয়ে থাকে মস্তক ভূমি, আবার দুটো মস্তক ভূমির মাঝের অংশ হচ্ছে উপসাগর। এই হলো সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তোমরা ছবিগুলো দেখলে খুব সহজে এই ছবিগুলো আঁকবে, 2-3 লাইন করে লিখবে কিভাবে কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়, আর একটু বই থেকে কিছু তথ্য দেবে। কি তথ্য? না উদাহরণ, বিভিন্ন উপকূলে যেগুলো দেখা যায়, 2-1টি দৈর্ঘ্য প্রস্থ, এগুলো বই থেকে একটু তথ্য নেবে। আমি বোঝানোর স্বার্থে আমি অত তথ্যের দিকে যাইনি, আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি। এবার বইটা পড়বে খুব সহজে, এগুলোর জন্য আলাদা কোনো প্রিপারেশন লাগবে না, কেবলমাত্র ভালো করে বই পড়বে আর এইটুকু কথাগুলোকে মনে রাখার চেষ্টা করবে, নিজে বানিয়ে বানিয়ে লিখতে পারবে। এটা গেল মোটামুটি সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের প্রক্রিয়া এবং ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ভালো করে পড়বে।